হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর 4th সেমিস্টার ভূগোলের মানবীয় ভূগোল অর্থাৎ মানবীয় ভূগোল চ্যাপ্টারের প্রথম অধ্যায় জনসংখ্যার তৃতীয় অধ্যায়, এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 1.3 এর কনসেপ্ট অফ অপটিমাম আন্ডার অ্যান্ড ওভার পপুলেশন, কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা এবং জনাকীর্ণতা সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। তাহলে দেখো, জনসংখ্যা প্রথম যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে যে জনসংখ্যা ও সম্পদের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ধারণাগুলি কী কী। তাহলে জনসংখ্যা এবং সম্পদের যে সম্পর্ক, অর্থাৎ আমরা ধরো যে জনসংখ্যা বা পপুলেশন যেটা গড়ে ওঠে সেটা তো ধরো এমনি তারা বাঁচে না, তাদেরকে বাঁচার জন্য খাদ্যের দরকার হয়, বস্ত্র দরকার হয়, বাসস্থানের প্রয়োজন হয়। তো এই যে দুটোর মধ্যে সম্পর্ক, এই সম্পর্কের যে ধারণা গড়ে উঠেছে সেগুলো কী কী, সেগুলো হচ্ছে তোমার কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা এবং জনাকীর্ণতা, অর্থাৎ যেটা আমাদের এখনকার পাঠের বিষয়। অর্থাৎ এই কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা এবং জনাকীর্ণতা, এই যে তিনটে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। এই তিনটে বিষয় হচ্ছে জনসংখ্যা এবং সম্পদের মধ্যে সম্পর্কের ভিত্তি। ঠিক আছে, এরপর দেখো আমাদের কতগুলো ছোট ছোট জিনিস জানতে হবে, তাহলে এই সম্পর্কের ভিত্তিটা আমরা পরিষ্কার বুঝতে পারবো। সেটা হচ্ছে যে জমির বহন ক্ষমতা কী। ঠিক আছে, তাহলে জমির বহন ক্ষমতা, অর্থাৎ আমরা প্রশ্নের মধ্যেই দেখো বুঝতে পারছি যে জমির বহন ক্ষমতা মানে বলছে যে জমিতে যে পরিমাণ আমাদের উৎপাদন, তার যে পরিমাণ পপুলেশনকে তারা করতে পারে, সেটাই প্রায় জমির বহন ক্ষমতা। তাহলে দেখো, জমির বহন ক্ষমতা বলছে কোনো দেশে মোট জমি বা সম্পদের কার্যকরী অংশ যখন ওই দেশের সর্বাধিক মানুষের অভাব দূর করতে সক্ষম হয়, তখন ওই নির্দিষ্ট জমি বা সম্পদের কার্যকর পরিমাণকে জমির বহন ক্ষমতা বা ল্যান্ড ক্যাপাসিটি বলা হয়। এই বহন ক্ষমতা প্রযুক্তি, জমিতে সার এবং কীটনাশকের ব্যবহার, ভূমির উপর চাপ ও জমি সম্পর্কিত পরিকল্পনা প্রভৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। বৈশিষ্ট্য কি? জমির বহন ক্ষমতা অসীম নয়। 2 হচ্ছে জমির উর্বরতা, জল সম্পদ, অরণ্য, খনিজ প্রভৃতির উপরে জমির বহন ক্ষমতা নির্ভর করে। 3 হচ্ছে জনসংখ্যা বহন ক্ষমতার মধ্যে থাকলে সুষম উন্নয়ন ঘটে, তবে জনসংখ্যা বেশি হলে বেকারত্ব, অভাব, অভিবাসন বেড়ে যায়। তাহলে এই হচ্ছে তোমার জমির বহন ক্ষমতা। এরপরে দেখো আছে আমাদের যেটা জানতে হবে, জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাত কাকে বলে, এদের মধ্যে পার্থক্য। তাহলে জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাত, দেখো জনঘনত্ব কোনটাকে বলছে। জনঘনত্ব হচ্ছে একটি পরিসংখ্যানগত ধারণা যা প্রকৃতপক্ষে মোট জমির আয়তন ও মোট জনসংখ্যার পরিমাণের অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো জনঘনত্ব ইজ ইকুয়াল টু কি, মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ, এটাই হচ্ছে তার সূত্র। এরপরে দেখো মানুষ জমি অনুপাতটা কি বলছে। মানুষ জমি অনুপাত হলো কার্যকরী জমির আয়তন এবং জনসংখ্যা পরিমাণের অনুপাত। তাহলে মানুষ জমি অনুপাত ইজ ইকুয়াল টু মোট জনসংখ্যা বাই মোট জমির পরিমাণ ইন্টু উৎপাদন ক্ষমতা। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে তোমার পার্থক্য কী বলতো। এটা একটা পরিসংখ্যানগত ধারণা, জনঘনত্ব যেটা আছে এটা একটি দ্বিমাত্রিক ধারণা বা পরিসংখ্যানগত ধারণা। অন্যদিকে মানুষ জমি অনুপাতটা কি, এটা হচ্ছে একটা তোমার মানুষ জমি অনুপাতটা কিন্তু তোমার হচ্ছে একটা কার্যকরী অনুপাত। হ্যাঁ, কার্যকরী অনুপাত, এই দুটোর মধ্যে এটা হচ্ছে পার্থক্য মানুষ জমি অনুপাতে। এবার দেখো এই দুটোর মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, এখানে দেখো পার্থক্য দেওয়া আছে। প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে যে তোমার মানুষ জমি অনুপাত এবং এর মধ্যে কার্যকরী অনুপাতটা তোমার সব থেকে বেশি, অর্থাৎ জনঘনত্ব হলো একটি পরিমাপক জ্ঞাপক ধারণা, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র একটা সংখ্যা পাওয়া যায়। অন্যদিকে মানুষ জমি অনুপাত পরিমাপ সহ গুণ নির্দেশক ধারণা, মানে ওটা সেটা পরিমাপ নির্দেশ করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গুণটাকেও নির্দেশ করে। জনঘনত্ব জমির দ্বিমাত্রিক ধারণা, এখানে দৈর্ঘ্য প্রস্থ বিবেচিত হয়। অন্যদিকে মানুষ জমি অনুপাত হচ্ছে জমির ত্রিমাত্রিকতা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে উৎপাদন ক্ষমতা যুক্ত থাকে। জনঘনত্বের ক্ষেত্রে জনসংখ্যা পরিবর্তনশীল কিন্তু জমির পরিমাণ স্থির থাকে। অন্যদিকে মানুষ জমি অনুপাতে এই দুটি বিষয় চলকীয় গতিশীল। জনসংখ্যা যেমন পরিবর্তিত হয় তেমনি জমির কার্যকারিতারও পরিবর্তন ঘটে, তবে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির ফলে জমির কার্যকারিতা পরিবর্তন অবশ্যম্ভাবী। ঠিক আছে, আর কি আছে দেখো, জমির ওপর প্রকৃত চাপ কী পরিমাপ রয়েছে তা জনঘনত্ব কিন্তু প্রকাশ করে না, কিন্তু মানুষ জমি অনুপাত থেকে জমির ওপরে জনসংখ্যার চাপ কতটা সেটা কিন্তু বোঝা যায়। জনঘনত্ব পরিমাণের চেয়ে মানুষ জমি অনুপাতের পরিমাণ সবসময়ই বেশি হয়।
জনবসতির ঘনত্বের অনুপাত কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে অবহিত করে না। অন্যদিকে মানুষ জমি অনুপাতের সাহায্যে কিন্তু কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা করা যায়। তাহলে এই হচ্ছে তোমার জনসংখ্যা ঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের তোমার পার্থক্য। এবার জনসংখ্যা বৃদ্ধির হার কোনটাকে বলছে? বলছে নির্দিষ্ট বছরে বিগত বছরের তুলনায় জনসংখ্যার বৃদ্ধির শতকরা পরিমাণকে, শতকরা মানে 100 জনে, ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার বলে। নির্দিষ্ট বছরে নির্দিষ্ট জনসংখ্যার তুলনায় জনসংখ্যা বৃদ্ধি পেলে তা ধনাত্মক বৃদ্ধি, যদি জনসংখ্যা হ্রাস পায় তাকে ঋণাত্মক বৃদ্ধি বলা হয়। তাহলে এই গেল তোমার মানুষ জমি অনুপাত, জনসংখ্যার বৃদ্ধি এবং জনঘনত্বের মধ্যে পার্থক্য। এরপর দেখো এখানে যেটা আছে জনসংখ্যার ধনাত্মক এবং ঋণাত্মক বৃদ্ধি এবং শূন্য জনসংখ্যা কি। তাহলে জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি, ঋণাত্মক বৃদ্ধি এবং শূন্য জনসংখ্যা এইগুলো আমাকে জানতে হবে। তাহলে জনসংখ্যার দেখো ধনাত্মক বৃদ্ধি কোনটাকে বলছে। তাহলে জনসংখ্যা যখন মানে বাড়ে, আমরা জনসংখ্যা বৃদ্ধিটা তো জানলাম, ধনাত্মক বৃদ্ধি ঋণাত্মক বৃদ্ধি এটাও আমরা ওইখানে দেখলাম, কিন্তু এখানে একটু জানতে হবে বিস্তারিতভাবে। তাহলে জনসংখ্যা ধনাত্মক বৃদ্ধি কী বলছে? কোনো অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়ে জন্মহারের তুলনায় মৃত্যুহার অনেক কম হলে সেখানে জনসংখ্যা বৃদ্ধি ইতিবাচক হয়, একে জনসংখ্যা ধনাত্মক বৃদ্ধি বলা হয়। কারণ কি? অনিয়ন্ত্রিত জন্মহার, নিম্নমুখী মৃত্যুহার, অধিক অন্তর্মুখী পরিব্রাজনের মাত্রা, শিথিল জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রভৃতি। এবার দেখো জনসংখ্যা ধনাত্মক বৃদ্ধির প্রভাবগুলি কী কী আছে। এক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে নতুন প্রজন্মের মাধ্যমে সমাজে সাংস্কৃতিক কার্যকলাপ, শিল্প এবং সাহিত্য সমৃদ্ধ হয়। দুই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেলে দেশের উৎপাদনশীল বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, যা অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। তিন হচ্ছে বেশি জনসংখ্যা মানেই পণ্যের বেশি ভোক্তা, ফলে শিল্প বাণিজ্যের প্রসার ঘটে। এবার দেখো ঋণাত্মক বৃদ্ধি কোনটাকে বলছে। বলছে কোনো দেশের কোনো অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়ে জন্মহারের তুলনায় মৃত্যুহার অনেক বেশি হলে সেখানে জনসংখ্যা বৃদ্ধি নেতিবাচক হয়, একেই ঋণাত্মক বৃদ্ধি বলা হয়। বর্তমানে সুইডেনে জনসংখ্যা বৃদ্ধির ঋণাত্মক হার দেখা যায়। প্রথম বিশ্বযুদ্ধের কারণে 1911 সাল থেকে 1921 সাল পর্যন্ত ভারতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হতে দেখা গিয়েছিল। এই জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধির কারণ কি? এক হচ্ছে নিয়ন্ত্রিত জন্মহার, দুই হচ্ছে অধিক মাত্রায় বহির্মুখী প্রব্রজনের প্রভাব, তিন হচ্ছে দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধবিগ্রহজনিত কারণে অকাল মৃত্যু। ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কি? এক নম্বর হচ্ছে সমসাময়িক এই পর্যায়ে আধুনিকতা এবং জনসংখ্যার স্থিতিশীলতা প্রাধান্য পেলেও এই অবস্থায় কোনো দেশে ধীরে ধীরে শ্রমের ঘাটতি পরিলক্ষিত হয়। দুই হচ্ছে সম্পদের সর্বোত্তম ব্যবহার না ঘটায় জীবনযাত্রার মান নিম্নগামী হয়ে পড়ে। এরপর দেখো শূন্য জনসংখ্যা বৃদ্ধি কোনটাকে বলছে। শূন্য জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সময়ে মোট জনসংখ্যা ও অভিবাসনের সংখ্যার সমষ্টি এবং মোট মৃত্যু সংখ্যা ও প্রবাসনের সংখ্যার সমষ্টি সমান হলে সেই অঞ্চলে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে না। এই অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। ঠিক আছে, তাহলে শূন্য জনসংখ্যা বৃদ্ধির কারণটা কি? দেখো চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে নিম্ন মৃত্যুহার এবং জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করায় নিম্ন জন্মহারের ফলে কোনো অঞ্চলে নির্দিষ্ট সময়ে জন্মহার ও মৃত্যুহারের সামঞ্জস্যের জন্য শূন্য জনসংখ্যা বৃদ্ধির সৃষ্টি হয়। এবার ধরো স্থির জনসংখ্যা কোনটাকে বলছে। স্থির জনসংখ্যা হচ্ছে যখন কোনো দেশে নির্দিষ্ট সময়ে একই জন্মহার ও মৃত্যুহার বিরাজ করে তখন ওই দেশে জনসংখ্যার বৃদ্ধি পায় না। জনসংখ্যা বৃদ্ধির এই অবস্থাকে স্থির জনসংখ্যা বলা হয়। বৈশিষ্ট্য কি? অশোধিত জন্মহার এবং মৃত্যুহার একই হয়। দুই হচ্ছে প্রতি বছর সমান সংখ্যক শিশু জন্মগ্রহণ করে এবং সমান সংখ্যক জনের মৃত্যু ঘটে। জনসংখ্যার কোনোরূপ বহির্গমন অথবা অভিবাসন হয় না। অধিবাসীদের জীবনসরণী স্থিতিশীল হয়ে পড়ে। অর্থাৎ স্থিতিশীল জনসংখ্যা কোনটাকে বলছে। স্থিতিশীল জনসংখ্যা বলছে যখন কোনো দেশের জনসংখ্যা পিরামিডের প্রতিটি বয়সগোষ্ঠীতে মৃত্যুহারের পরিমাণ স্থির থাকে এবং জন্মহারও কয়েক বছর ধরে একই থাকে, তখন পিরামিডের আকৃতির কোনোরূপ পরিবর্তন হয় না এবং প্রতিটি বয়সগোষ্ঠীতে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা ও নারী পুরুষ অনুপাত বজায় থাকে। এই ধরনের জনসংখ্যাগত বৈশিষ্ট্যকে স্থিতিশীল জনসংখ্যা বলা হয়। বৈশিষ্ট্য কি? প্রতিটি বয়সগোষ্ঠীতে মৃত্যুহার বহু বছর ধরে স্থিতিশীল থাকে। দুই হচ্ছে জন্মহার কয়েক বছর ধরে স্থিতিশীল থাকে। তিন হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বিগত কয়েক বছর ধরে স্থির থাকে। চার হচ্ছে কোনোরূপ প্রবাসন বা অভিবাসন পরিলক্ষিত হয় না। তাহলে এই হচ্ছে তোমার স্থিতিশীল জনসংখ্যা। এরপরে দেখো আমাদের যেটা জানতে হবে মানুষ জমি অনুপাতের গুরুত্ব কি। হ্যাঁ, মানুষ জমি অনুপাতটা যেটা আমরা জানলাম যে মানুষ জমি অনুপাত কাকে বলে, সেটার গুরুত্বটা আমাদের কি আছে সেটা একটু দেখতে হবে। তাহলে মানুষ জমি অনুপাত যখন তোমার হয়
তখন কিন্তু তার গুরুত্ব 1 নম্বর হচ্ছে তোমার কি নিবিড় কৃষি প্রচলন। হ্যাঁ, কোনো দেশে মানুষ জমি অনুপাত বেশি হলে অথবা জনসংখ্যার তুলনায় কার্যকরী জমির পরিমাণ কম হলে সেই দেশের নিবিড় শক্তি পদ্ধতিতে চাষ করা হয়। এই কৃষি পদ্ধতিতে উন্নত বীজ, জলসেচ, সার, কীটনাশক, উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে হেক্টর প্রতি উৎপাদন বেশি হয়ে থাকে, কিন্তু নিবিড় কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কিন্তু কম হয়। 2 নম্বর কি ব্যাপক কৃষির প্রচলন, বলছে কোনো দেশে মানুষ জমি অনুপাত কম হলে সেই সমস্ত দেশের ব্যাপক কৃষি পদ্ধতিতে চাষ করা হয়। উন্নত পদ্ধতির মাধ্যমে চাষ করা হয় বলে মাথাপিছু উৎপাদন বেশি হওয়া সত্ত্বেও হেক্টর প্রতি উৎপাদন কিন্তু যথেষ্ট কম হয়। এরপর দেখো দেশান্তরের প্রবণতা, বলছে মানুষ জমি অনুপাত বেশি হলে মানুষ জীবিকার জন্য অন্য স্থানে চলে যায় এবং পরিব্রাজন ঘটে। আবার কোনো দেশে মানুষ জমির অনুপাত কম হলে কার্যকরী জমির সন্ধানে মানুষের সেই স্থানে আগমন ঘটে। উদাহরণ হচ্ছে অতীতে অস্ট্রেলিয়া, আমেরিকা প্রভৃতি দেশে লোক বসতির তুলনায় কার্যকরী জমি অতিরিক্ত ছিল, তাই ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশের লোকেরা এই সমস্ত দেশে এসে বসতি স্থাপন করে। তাহলে এই গেল তোমার মানুষ জমি অনুপাতের গুরুত্ব। এরপর দেখো যেটা আছে কাম্য জনসংখ্যা এবং মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য। তাহলে কাম্য জনসংখ্যা কাকে বলে সেটা আমরা জানলাম, মানুষ জমি অনুপাত কাকে বলে এটাও আমরা জানলাম, এবং এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু আমরা আগেও একবার জানলাম। ঠিক আছে, এখানে ছকের আকারে দেওয়া আছে, তো যাই হোক তোমরা করে নেবে, আমি প্রথমে যেটা আলোচনা করেছি সেখান থেকে ওটা করা যাবে। এরপরে দেখো আছে কাম্য জনসংখ্যা কাকে বলে, এর বৈশিষ্ট্য ও নির্ধারণের শর্তগুলি আলোচনা করো। তাহলে কাম্য জনসংখ্যা তোমার যেটা আছে, কাম্য জনসংখ্যার সাহায্যে আমরা কি হয়, মানে কোনো একটা জায়গাতে যখন তোমার মানুষ জমি অনুপাত যে আছে তার ভিত্তিতেই কিন্তু কোনো একটা স্থানের কাম্য জনসংখ্যা নির্ধারিত হয়। তাহলে কাম্য জনসংখ্যা কাকে বলে দেখো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে দেখতে পাচ্ছ এখানে HS 25, 23 এবং 17, 13 এইগুলোতে কিন্তু এসছে, এবং মক টেস্টেও কিন্তু এসেছে। তাহলে কাম্য জনসংখ্যা জিনিসটা কি, অপটিমাম পপুলেশন। দেখো আমি তোমাদের বলে রাখি, জনস্বল্পতা, জনকীর্ণতা, কাম্য জনসংখ্যা, এই কাম্য জনসংখ্যাটা কিন্তু একটু অন্যরকম, এটা মানে তোমার বুঝতে পারা যায়, কিন্তু জনকীর্ণতা আর জনস্বল্পতা, ঠিক আছে, এগুলো কিন্তু বিভিন্ন টার্মে ব্যবহার করা হয়। তোমরা কিন্তু ইংলিশটা দেখে প্রশ্নের উত্তর দেবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কাম্য জনসংখ্যা কাকে বলছে বা অপটিমাম পপুলেশন বলছে সাধারণত কোনো দেশের প্রাপ্ত সম্পদ এবং ভূমির বহন ক্ষমতার সাপেক্ষে গড়ে ওঠা অনুকূল ভারসাম্যযুক্ত জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে। অধ্যাপক জিমারম্যানের মতে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে সাধারণভাবে কাম্য জনসংখ্যা বলে থাকে। ঠিক আছে, এরপর দেখো এই কাম্য জনসংখ্যার নির্ধারণের শর্ত এবং বৈশিষ্ট্যগুলি কী কী। তাহলে কোনো একটা জায়গার কাম্য জনসংখ্যা কীভাবে নির্ধারিত হয়। প্রথম শর্ত হচ্ছে যে কর্মসংস্থানের পূর্ণ সুযোগ। হ্যাঁ, কাম্য জনসংখ্যা জনগণের জন্য পূর্ণ কর্মসংস্থানের সুযোগ থাকায় জনগণ সন্তোষপূর্ণ জীবিকা এবং জীবনযাপন করতে পারে। এইরূপ জনসংখ্যায় কোনো বেকারত্ব বা কর্মহীনতা থাকবে না। তারপর দেখো নির্ভরতা কম, বলছে কাম্য জনসংখ্যার ক্ষেত্রে শিশু এবং বৃদ্ধদের কর্মশীল জনসংখ্যার উপর নির্ভরতার হার কম থাকবে। খাদ্যের জন্য ব্যয়, বলছে 50%-এর কম ব্যয় খাদ্যের জন্য কিন্তু হবে। সম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহার, সম্পদ বিজ্ঞানসম্মত ব্যবহার করা উচিত যাতে পরিবেশের উপরে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। আর মেধাভিত্তিক শ্রম বিভাজন, মানে তোমার কাম্য জনসংখ্যার ক্ষেত্রে মেধার উপরে ভিত্তি করে শ্রম বিভাজন গড়ে ওঠে। আর কি আছে দেখো, পরিমিত খাদ্য গ্রহণ। হ্যাঁ, কাম্য জনসংখ্যা প্রতিদিন মাথাপিছু 2500 কিলো ক্যালোরি সম্পদ কিন্তু গ্রহণ করা থাকে। এবার দেখো কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি কী কী। প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে তোমার 1 নম্বর দিয়েছে ধারণা বলছে কাম্য জনসংখ্যার ধারণাটি হলো এটি একটি গতিশীল ধারণা, অর্থাৎ দেশের জনসংখ্যা এবং সম্পদের দুটির মধ্যে কোনো একটির পরিবর্তন হলে কাম্য জনসংখ্যারও পরিবর্তন হয়। অর্থাৎ এটা বলা যাবে না যে কোনো একটা দেশে যখন কাম্য জনসংখ্যা আছে তার মানে সে সব সময়ই থাকবে, পরবর্তী সময়ে সেটা চেঞ্জ হতে পারে। তারপর দেখো মানুষ জমি অনুপাত, বলছে কাম্য জনসংখ্যা হলো মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থা। 3 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান, বলছে কোনো দেশের জনসংখ্যার কাম্য অবস্থা বিরাজ করলে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত হয়। গুণগত সম্পর্ক, বলছে কাম্য জনসংখ্যার ধারণায় তোমার মানুষ জমি অনুপাতের মধ্যে আদর্শ গুণগত সম্পর্ক দেখানো হয়। 5 নম্বর হচ্ছে স্থিতিশীল অবস্থা, বলছে জনসংখ্যার বৃদ্ধি এবং সম্পদ উৎপাদন বৃদ্ধির চূড়ান্ত লক্ষ্যের একটি স্থিতিশীল অবস্থা হলো কাম্য জনসংখ্যা। 6 হচ্ছে সম্পদ উৎপাদন, বলছে কাম্য জনসংখ্যার উপস্থিতিতে সম্পদ উৎপাদনে প্রয়োজনীয় শ্রম শক্তির অভাব হয় না এবং সম্পদ উৎপাদনের পরিমাণ সর্বাধিক হয়। আর মাথাপিছু আয়, বলছে কাম্য জনসংখ্যার ক্ষেত্রে জনসাধারণের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। আর জমি, বলছে জমিটি গুণগত দিক থেকে আদর্শ এবং
ত্রিমাত্রিক হয়। বেকারত্ব, যে কাম্য জনসংখ্যার পরিস্থিতিতে দেশের জনসংখ্যা সম্পদের মধ্যে ভারসাম্য থাকায় বেকারত্ব দেখা যায় না। এই দেখো, এই স্কেচটা তোমরা ব্যবহার করতে পারো। এটা হচ্ছে কাম্য জনসংখ্যার স্কেচ, অর্থাৎ এখানে একদিকে তোমার জমির কার্যকারিতা, অন্যদিকে জনসংখ্যা, এই দুটোর মধ্যে কিন্তু একটা ব্যালেন্স কিন্তু থাকে, তখনই এটাকে তোমার কাম্য জনসংখ্যা বলছে। এরপরে দেখো কি কি আছে। কাম্য জনসংখ্যা কি কি বিষয়ের উপরে নির্ভর করে, তাহলে কোন কোন বিষয়ের উপর কাম্য জনসংখ্যা নির্ভর করে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে জমির উৎপাদন ক্ষমতা। জমির উৎপাদন ক্ষমতা বেশি হলে কাম্য জনসংখ্যার পরিস্থিতির সৃষ্টি হয়, যেমন বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মান, এই অবস্থা লক্ষ্য করা যায়। 2 নম্বর কি, প্রাকৃতিক সম্পদ। বলছে যে সাংস্কৃতিক পরিবেশ উন্নত না হলে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও কাম্য জনসংখ্যা স্তরে পৌঁছানো যায় না, যেমন ভারত, বাংলাদেশ। আবার প্রাকৃতিক সম্পদে যদি মোট জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করা হয় তাহলে কাম্য জনসংখ্যার সৃষ্টি হয়, যেমন যুক্তরাষ্ট্র, পর্তুগাল, স্পেন ইত্যাদি দেশ। তারপর দেখো জনসংখ্যার পরিমাণ। বলছে যে দেশের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক অবস্থা অনুকূল হলেও স্বল্প জনসংখ্যার কারণে প্রাপ্তবয়স্ক, কর্মক্ষম এবং উদ্যোগী মানুষের অভাব হলে সম্পদ উৎপাদন বাধাপ্রাপ্ত হয়, ফলে কাম্য জনসংখ্যা লাভ হয় না। 4 নম্বর হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন। সাংস্কৃতিক উন্নয়ন কী বলছে, যে জনসংখ্যা এবং সংস্কৃতি দুই এর মধ্যে সামঞ্জস্য থাকলেও প্রাকৃতিক সম্পদের অভাব থাকলে দেশে কাম্য জনসংখ্যা দেখা যায় না। আর 5 নম্বর আছে দেখো ঔপনিবেশিকতা। নিজেদের প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও ওই সব দেশে ঔপনিবেশিকতার হাত ধরে অন্য দেশ থেকে সম্পদ সংগ্রহ ও মেধা সংগ্রহ করে কাম্য জনসংখ্যা বৃদ্ধি করে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, পর্তুগালে কিন্তু এই অবস্থা দেখতে পাওয়া যায়। তাহলে এই হলো তোমার কাম্য জনসংখ্যা। এরপর দেখো আছে কাম্য জনসংখ্যার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। তাহলে আমরা দেখো কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন সম্পর্কে জানলাম, কিন্তু এর তোমার কিছু সুবিধা এবং অসুবিধা কিন্তু রয়েছে। তাহলে প্রথমে সুবিধাগুলি কি কি। প্রথম সুবিধা যেটা সেটা দেখো, পর্যাপ্ত মানব সম্পদ। অর্থাৎ এটা যখন হয় তখন মানব সম্পদটা কিন্তু পর্যাপ্ত পাওয়া যায়। এই একটি দেশের পর্যাপ্ত জনসংখ্যা থাকলে দক্ষ শ্রমিক এবং উদ্ভাবনী শক্তির অভাব হয় না। তারপর দেখো প্রযুক্তিগত উন্নতি। জনসংখ্যা বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অগ্রগতির জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা হয়। এটি নতুন শিল্প তৈরি এবং অর্থনৈতিক বিকাশ ঘটাতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। বলছে কাম্য জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের অপচয় কমায় এবং তাদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। অর্থনৈতিক স্থিতিশীলতা। বলছে কাম্য জনসংখ্যা অর্থনীতির জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করে, যা কর্মসংস্থান ও আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে। তারপর দেখা যাচ্ছে সামাজিক উন্নয়ন। কাম্য জনসংখ্যার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক সুযোগ সুবিধাগুলি আরও ভালোভাবে নিশ্চিত করা যায়। পরিবেশের ভারসাম্য। কাম্য জনসংখ্যা পরিবেশের উপরে চাপ কমায়, ফলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে অপব্যবহার এবং পরিবেশ দূষণ হ্রাস পায়। 7 নম্বরে জাতীয় নিরাপত্তা। পর্যাপ্ত জনসংখ্যার কারণে একটি নির্দিষ্ট সীমান্ত নিরাপত্তা এবং সামরিক শক্তি এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা উন্নত হতে পারে। 8 নম্বর সামগ্রিক স্থিতিশীলতা। সবশেষে বলা যায় কাম্য জনসংখ্যা একটি দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। অসুবিধা কি? স্বল্প উৎপাদন। কাম্য জনসংখ্যা পরিস্থিতিতে কোনো দেশে কর্মক্ষম জনসংখ্যা কমে গেলে কম সংখ্যক কর্মীর কারণে উৎপাদন কমে যেতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে। সামাজিক বাধা। কোনো দেশে কাম্য জনসংখ্যা অবস্থায় স্বল্প জনসংখ্যা বেড়ে গেলে বয়স্ক জনসংখ্যার কারণে সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং স্বল্প সেবা খাতে চাপ বাড়ে, তরুণ প্রজন্মের উপরে বোঝা বাড়ে এবং জীবনযাত্রার মান হ্রাস পেতে থাকে। 3 হচ্ছে নির্ণয় পদ্ধতির জটিলতা। সম্পদের পরিমাণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসংখ্যাও পরিবর্তন ঘটায়। কাম্য জনসংখ্যা নির্ণয় করা বেশ জটিল। বিভিন্নতা। কাম্য জনসংখ্যার ধারণা বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন হতে পারে। সাংস্কৃতিক এবং সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন হলে জনসংখ্যা ও অর্থনীতির মধ্যে সম্পর্ক প্রভাবিত হয় এবং কাম্য জনসংখ্যার ভারসাম্য বিঘ্নিত হয়। তাহলে এই তোমার কাম্য জনসংখ্যার সুবিধা এবং অসুবিধা। এবার দেখো আছে কাম্য জনসংখ্যা তত্ত্ব এবং ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটাকে তোমার হতাশ জনসংখ্যা তত্ত্ব কিন্তু বলা হয়। অর্থাৎ উনি জনসংখ্যার যে বৃদ্ধিটা উনি কিন্তু সেটাকে পজিটিভভাবে কিন্তু নেননি। তো এখানে তোমার এই দুটোর মধ্যে পার্থক্য বলেছে। তো দেখো দুটোর মধ্যে পার্থক্য কি আছে। কাম্য জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাকৃতিক সম্পদ, মূলধন, উৎপাদন কৌশল প্রভৃতির সম্পর্ক দেখানো হয়েছে। অন্যদিকে ম্যালথাসের তত্ত্ব কী হয়েছে, তোমার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্যের যোগানের সম্পর্ক দেখানো হয়েছে। কাম্য জনসংখ্যার ক্ষেত্রে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধিকে ক্ষতিকর
হিসাবে চিহ্নিত করা হয়েছে, আর ম্যালথাসের তত্ত্বে প্রতিটি বৃদ্ধিকেই ক্ষতিকর হিসাবে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, কাম্য জনসংখ্যা তত্ত্বে মাথাপিছু সর্বোচ্চ আয় এবং জনসংখ্যার সম্পর্ক বর্ণনা করা হয়েছে। অন্যদিকে ম্যালথাসের তত্ত্বে পরিশেষে বলা হয়েছে যে বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ অতিরিক্ত জনসংখ্যার বাহক। কাম্য জনসংখ্যা তত্ত্বে বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক বক্তব্য রয়েছে, কিন্তু ম্যালথাসের তত্ত্বে বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক বক্তব্য কিন্তু নেই। কাম্য জনসংখ্যা তত্ত্বে সব দেশের ক্ষেত্রেই প্রয়োগযোগ্য, কিন্তু ম্যালথাসের তত্ত্বটি কিন্তু পশ্চাৎগামী এবং জনসংখ্যা অধ্যুষিত এলাকায় প্রয়োগ অযোগ্য। ঠিক আছে, এরপরে দেখো এখানে যেটা বলেছে যে কাম্য জনসংখ্যা তত্ত্ব ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের থেকে অনেক বেশি উন্নত এবং বাস্তবিক। কেন? কেন দেখো বলছে যে তার কারণ হচ্ছে 1 নাম্বার, এটি দেশের অর্থনৈতিক উন্নতির সঙ্গে সম্পর্কযুক্ত। 2 হচ্ছে দেশের প্রগতিশীলতাকে গুরুত্ব প্রদান করে। 3 নাম্বার হচ্ছে দেশের উৎপাদনের বিষয়ে ধারণা প্রদান করে। 4 হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাকৃতিক সম্পদ এবং মূলধনের সম্পর্ক প্রদান করে। 5 হচ্ছে এই তত্ত্বে বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক বক্তব্য কিন্তু রয়েছে, যার জন্য তোমার কাম্য জনসংখ্যা তত্ত্বটি বেশি গ্রহণযোগ্য। এরপরে দেখো আছে জনস্বল্পতা। দেখো আন্ডার পপুলেশন, জনস্বল্পতা হচ্ছে আন্ডার পপুলেশন, জনাকীর্ণতা হচ্ছে ওভার পপুলেশন। এখানে কিন্তু ইংলিশ টার্মটা দেখে তোমরা প্রশ্নের উত্তর দেবে, আমি বারবার বলছি, কেননা ভুল আমারও হয়েছিল। আর আমি আর একটা জিনিস তোমাদের দেখাতে চাই, এই দেখো এইখানে এই যে বইয়েও ভুল আছে, আমি এমনটা বলবো না যে বইয়ে ভুল নেই। দেখো এই যে এই বইটা আছে না, সাঁতরা পাবলিকেশনের, এই যে কাম্য জনসংখ্যার পরে এই দেখো অপ্রতুল জনসংখ্যা, জনাকীর্ণতা, ম্যালথাসের তত্ত্বর পরে আন্ডার পপুলেশন, জনবিবর্তন তত্ত্ব। এই যে অপ্রতুল জনসংখ্যা বা জনস্বল্পতা, যাই হোক আমি ওটা পাচ্ছি না, জনকীর্ণতার একটা জায়গাতে কিন্তু একটা প্রবলেম কিন্তু হয়েছিল। যাই হোক, অপ্রতুল জনসংখ্যা এবং জনস্বল্পতা বা আন্ডার পপুলেশন, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে জনস্বল্পতা যেটা আছে কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো আন্ডার পপুলেশন আমাদের জনাকীর্ণতার শ্রেণীবিভাগ। তাহলে দেখো আন্ডার পপুলেশন বা জনস্বল্পতা, তাহলে জনস্বল্পতা কাকে বলছে, এর বৈশিষ্ট্য। প্রথম দেখো জনস্বল্পতা হচ্ছে কোনো দেশের জনসংখ্যা যখন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সম্পদের তুলনায় কম বা অপ্রতুল হয় তখন তাকে জনস্বল্পতা বা আন্ডার পপুলেশন বলা হয়। এর বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে জনসংখ্যা এবং প্রাপ্ত সম্পদের মাত্রা। হচ্ছে জনস্বল্পতার ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ অনেক কম হয়ে থাকে, যার মাত্রা কাম্য জনসংখ্যার অনেক নিচে অবস্থান করে। 2 হচ্ছে স্বল্প উৎপাদন, হচ্ছে দেশের জনস্বল্পতার অবস্থা বিরাজ করলে শ্রমশক্তির অভাবে সম্পদ উৎপাদনের পরিমাণ সামান্য হয়। 3 নম্বর হচ্ছে জমির কার্যকারিতা, বলছে এই পরিস্থিতিতে জনসংখ্যার নিরিখে জমির কার্যকারিতা সর্বাধিক মাত্রায় থাকে। 4 নম্বর হচ্ছে প্রকৃতি, বলছে জনস্বল্পতা অধিকাংশ ক্ষেত্রে একটি প্রতিকূল অবস্থার ইঙ্গিত বহন করে। 5 নম্বর হচ্ছে তোমার জনসংখ্যার বৃদ্ধি, জনস্বল্পতা দেখা দিলে কোনো দেশের জনসংখ্যা খুব ধীর গতিতে বৃদ্ধি পায়, তাই এখানে জনসংখ্যা বৃদ্ধির রেখাটি প্রায় অনুভূমিক এবং কখনো কখনো সামান্য ঊর্ধ্বগামী হয়ে থাকে। জীবনযাত্রার মান, ওই যে জনস্বল্পতার দেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতির সার্বিক ব্যবহার সম্ভব হয় না বলে এখানে অর্থনীতির পাশাপাশি জীবনযাত্রার মান যথেষ্ট নিম্নমুখী হয়। তাহলে এই হচ্ছে তোমার জনস্বল্পতার ডেফিনেশন এবং বৈশিষ্ট্য। এবার দেখো জনস্বল্পতা সৃষ্টির কারণ। এরপরে দেখো আছে জনস্বল্পতা কারণগুলি লেখো এবং জনস্বল্পতার প্রভাবগুলি লেখো। তাহলে কারণ এবং প্রভাব দুটোই দেখো একসঙ্গে দেওয়া আছে। কারণ কি হচ্ছে সাধারণত উন্নত দেশগুলিতে জন্মহার হ্রাস পেলে জনস্বল্পতা পরিস্থিতির সৃষ্টি হয়। 2 হচ্ছে কোনো দেশে বা স্থানে স্ত্রী শিক্ষার হার অধিক হলে সেই অঞ্চলে জন্মহার হ্রাস পায়। 3 হচ্ছে সাধারণত উন্নত দেশগুলিতে অধিক বয়সে বিবাহের প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলে সন্তান ধারণের ক্ষমতা হ্রাস পায়, স্বাভাবিকভাবে জনসংখ্যা হ্রাস পায়। 4 হচ্ছে প্রাকৃতিকভাবে প্রতিকূল অঞ্চল হলে সেখানে জনসংখ্যার হার কম হয়। 5 নম্বর হচ্ছে জীবনযাত্রার মানোন্নয়নের উদ্দেশ্যে অনেকে উন্নত পরিবেশে স্থানান্তরিত হয়, যার ফলে উৎসস্থলে জনসংখ্যা হ্রাস পায় এবং জনস্বল্পতা সৃষ্টি হয়। 6 হচ্ছে কোনো দেশ বা অঞ্চলে সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে সেখানে জন্মহার হ্রাস পায় এবং জনস্বল্পতা
পরিলক্ষিত হয়। 7 নম্বর হচ্ছে যুদ্ধের কারণে গণহত্যা, ভ্রূণহত্যা প্রভৃতি অসামাজিক কারণেও দেশের জনসংখ্যা স্থিতিশীল বা নিম্নগামী হয়ে থাকে। এবার দেখো এর প্রভাব কী। প্রথমে হচ্ছে কি জনসংখ্যার অসম বন্টন, হচ্ছে জনস্বল্পতার কারণে কোনো দেশের জনঘনত্ব কম হয়, যার ফলে দেশের কিছু অংশে শূন্য জনসংখ্যা পরিলক্ষিত হয়। ফলস্বরূপ সামগ্রিকভাবে গ্রাম এবং শহরাঞ্চলের মধ্যে জনসংখ্যা অসম বন্টন পরিলক্ষিত হয়। তারপর দেখো শিল্পের ধীর অগ্রগতি, জনস্বল্পতার কারণে শ্রমশক্তির অভাবে কোনো দেশের শিল্পোৎপাদন প্রায়ই ব্যাহত হয়। ফলস্বরূপ অর্থনীতির সামগ্রিক অগ্রগতি ধীর হয়। তারপর দেখো জাতীয় আয়ের ক্ষেত্রে প্রভাব। দেশে জনস্বল্পতার কারণে দ্রব্যের উৎপাদনের পরিমাণও হ্রাস পায়, যার ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণ কম হয়। এর প্রভাবে দেশে জাতীয় আয় বৃদ্ধি ব্যাহত হয় এবং এই কারণে জনবিরল দেশগুলির অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তারপর 4 নম্বর দেখা আছে ভূপ্রাকৃতিক সমস্যা, হচ্ছে ভূপ্রাকৃতিক নানা সমস্যার কারণে ভূমিরূপ ব্যবহারের অন্তরায় হয়ে দাঁড়ায়, যার ফলে অধিক জনসংখ্যা স্থাপনের সমস্যা দেখা যায়। এই ধরনের প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক সামাজিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। 5 নম্বর হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত সমস্যা, জনস্বল্পতার কারণে কোনো দেশে প্রতিরক্ষা সংক্রান্ত সমস্যা দেখা যায়। কোনো দেশে জনসংখ্যার পরিমাণ যত বেশি, সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা তত উন্নত হয়। তাহলে এই হলো তোমার। এবং পরিশেষে বলা যায় যে জনবিস্ফোরণের স্বরূপ জনস্বল্পতা কোনো দেশের সম্পদের পর্যাপ্ত ব্যবহার এবং আর্থসামাজিক উন্নয়নের পক্ষে কাম্য নয়। মানে দুটোই কিন্তু কাম্য নয়। জনবিস্ফোরণটা যেমন কাম্য নয়, জনস্বল্পতাটাও কিন্তু সেরকম কাম্য নয়। অতএব কাম্য কোনটা? অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। ঠিক আছে। এরপর দেখো আছে পরের প্রশ্ন, জনস্বল্পতার জনাকীর্ণতা বা ওভার পপুলেশন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে ওভার পপুলেশন তোমার জনাকীর্ণতা কাকে বলে? তাহলে দেখো ওভার পপুলেশন বা জনাকীর্ণতা হচ্ছে পৃথিবীর কোনো দেশ বা অঞ্চলের সম্পদ এবং জনসংখ্যার পারস্পরিক সম্পর্কে জনাকীর্ণতা বা জনাধিক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো দেশের জনসংখ্যা যখন প্রাপ্ত প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সম্পদের তুলনায় বেশি হয়, তখন তাকে অতি জনাকীর্ণতা বা ওভার পপুলেশন বা জনাধিক্যতা বা উদ্বৃত্ত জনসংখ্যা বলা হয়। এর বৈশিষ্ট্যগুলি কি কি? প্রথম বৈশিষ্ট্য দেখো আছে জনসংখ্যার পরিমাণ, বলছে কোনো দেশে অতিরিক্ত জনসংখ্যাকে সূচিত করে যা দেশের সম্পদের উপরে চাপ সৃষ্টি করে। 2 হচ্ছে মানুষ জমি অনুপাত, বলছে কোনো দেশে জনকীর্ণতা দেখা দিলে মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যার থেকে অধিক হয়। 3 হচ্ছে বেকারত্ব এবং শ্রমশক্তি, বলছে দেশের জনসংখ্যা বৃদ্ধি হলে শ্রমশক্তি উদ্বৃত্ত হয় এবং ছদ্ম বেকারত্ব দেখা যায়। 4 হচ্ছে জমির গুণগত মান হ্রাস, বলছে অতিরিক্ত জনসংখ্যার কারণে কার্যকরী জমির ওপরে চাপ বৃদ্ধি পেলে জমির অবক্ষয়ের বা গুণগত মান হ্রাসের সম্ভাবনা থাকে। 5 হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা, বলছে দেশের জনসংখ্যার অতিরিক্ত চাপ থাকায় সম্পদের সঠিক ব্যবহার করা সম্ভবপর হয় না, ফলে সম্পদের পরিমাণ দ্রুত কমতে থাকে। সেই কারণে দেশের অর্থনৈতিক কাঠামো ক্রমশ দুর্বল হতে থাকে। 6 হচ্ছে জীবনযাত্রার মান, বলছে অত্যধিক জনসংখ্যার কারণে মাথাপিছু সম্পদের পরিমাণ হ্রাস পায় এবং মাথাপিছু আয় কম হয়, তাই জীবনযাত্রার মান নিম্নমুখী হয়। এবার দেখো এখানে জনাকীর্ণতার কারণগুলি, যাই হোক জনাকীর্ণতা কাকে বলে হলো বৈশিষ্ট্য হলে। এবার দেখো জনাকীর্ণতার শ্রেণীবিভাগ করো, অর্থাৎ যে জনাকীর্ণতা আছে সেগুলোকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করা হয়। জনাকীর্ণতার শ্রেণীবিভাগ দেখো, জনাকীর্ণতাকে আমরা যে কতগুলো ভাগে ভাগ করছি, জনকীর্ণতা এবং কারণ এবং শ্রেণীবিভাগ। এই দেখো জনাকীর্ণতা শ্রেণীবিভাগ। 1 নম্বর হচ্ছে প্রকৃত জনাকীর্ণতা। প্রকৃত জনাকীর্ণতা কোনটাকে বলছে? জনসংখ্যা বৃদ্ধির যে অবস্থায় সম্পদের সর্বোচ্চ এবং পূর্ণ ব্যবহার সত্ত্বেও অধিক জনসংখ্যার কারণে জীবনযাত্রার মানে তেমন উন্নয়ন ঘটে না, তাকে প্রকৃত জনাকীর্ণতা বলা হয়। আপেক্ষিক জনাকীর্ণতা কোনটাকে বলছে? জনসংখ্যা বৃদ্ধির যে অবস্থায় বিশাল জনসংখ্যা দেশে পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও প্রযুক্তিগত দক্ষতা এবং অর্থনৈতিক উন্নয়নের অভাবে সম্পদ ব্যবহারে অসমর্থ হলে তাকে আপেক্ষিক জনাকীর্ণতা বলা হয়। ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার জনাকীর্ণতার দুটো শ্রেণীবিভাগ, একটা হচ্ছে প্রকৃত জনাকীর্ণতা আর একটা হচ্ছে তোমার আপেক্ষিক জনাকীর্ণতা। অন্যদিকে আমাদের যে জনস্বল্পতা আছে তার শ্রেণীবিভাগটা একটু আমাদের জানতে হবে। দেখো এইটিকেও দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার পরম জনস্বল্পতা বা প্রকৃত জনস্বল্পতা আর আপেক্ষিক জনস্বল্পতা। পরম জনস্বল্পতা কোনটাকে বলছে? কোনো দেশের জনসংখ্যা যখন এতটাই কম হয় যে প্রযুক্তি বা উন্নত অর্থনৈতিক অবস্থা থাকা সত্ত্বেও দেশটি নিজস্ব বিশাল প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করতে অক্ষম হয়, তখন সেই পরিস্থিতিকে প্রকৃত বা পরম জনস্বল্পতা বলা হয়। উদাহরণ হচ্ছে যেমন মঙ্গোলিয়া। আর আপেক্ষিক জনস্বল্পতা হচ্ছে কোনো দেশের জনসংখ্যা যখন এতটাই কম হয় যে সম্পদের পর্যাপ্ত ব্যবহারের জন্য দেশটি পর্যাপ্ত প্রযুক্তি এবং অর্থনৈতিক অবস্থা গড়ে তুলতে অসমর্থ হয়, তখন
সেই পরিস্থিতিকে আপেক্ষিক জনস্বল্পতা বলা হয়। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার প্রকৃতির ভিত্তিতে। অন্যদিকে অর্থনীতির ভিত্তিতে কীভাবে ভাগ করা যায়? অর্থনৈতিকভাবে জনস্বল্প এবং অর্থনৈতিকভাবে উন্নত, এরকম কতগুলো ভাগে ভাগ করা যাচ্ছে। এরপরে দেখো তাহলে আমাদের জনাকীর্ণতা এবং জনস্বল্পতাটা, জনাকীর্ণতা শ্রেণীবিভাগ হলো। এবার দেখো জনাকীর্ণতার কারণগুলি লেখো। তাহলে জনাকীর্ণতার কারণগুলো তো আমরা আলোচনা করলাম যে জনাকীর্ণতা কী কী কারণে হয়ে থাকে। দেখো জনাকীর্ণতার কারণ, জনাকীর্ণতার কারণ প্রথম হচ্ছে যে অধিক জন্মহার। তাহলে যখন অত্যধিক জন্মহার হয় তখন কিন্তু জনাকীর্ণতা হয়ে থাকে। বলছে জনসংখ্যার নিয়ন্ত্রণ সম্পর্কে অধিকাংশ মানুষের অজ্ঞতা, ধর্মীয় কুসংস্কার, অধিক সন্তান, অধিক আয়, বাল্যবিবাহ এইসবের জন্য হয়ে থাকে। মৃত্যুহার হ্রাস, তাহলে মৃত্যুহার হ্রাস হচ্ছে পর্যাপ্ত খাদ্য এবং পানীয় জলের সুষ্ঠু বন্টন, সচেতনতা এবং সুষম খাদ্য গ্রহণে শিশু মৃত্যুহার হ্রাস, চিকিৎসা বিজ্ঞানে উন্নতির ফলে বিভিন্ন রোগের দ্রুত শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য সম্পর্কে সরকারের অধিক সচেতনতা তোমার এবং পরিকল্পনা গ্রহণ, এগুলো হচ্ছে তোমার কি জনাকীর্ণতার সৃষ্টির কারণ। তারপর দেখো গর্ভ নিরোধকের স্বল্প ব্যবহার। বলছে বিশ্বব্যাপী গর্ভ নিরোধক ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে তোমার জনসংখ্যাটা কিছুটা নিয়ন্ত্রণ হচ্ছে। 1990 সালে 45% বৃদ্ধি পেয়ে 2015 সালে 57% এসে পৌঁছেছে। এবার দেখো পুত্র সন্তানের আকাঙ্ক্ষা এবং অগ্রাধিকার। উন্নয়নশীল দেশগুলিতে বিভিন্ন সমাজে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা এবং অগ্রাধিকার পরিলক্ষিত হয়। জাতি ধর্ম নির্বিশেষে উচ্চ মধ্য নিম্ন 3 শ্রেণীর পরিবারের মধ্যেই এই প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। তারপর দেখো পারিবারিক পরিকল্পনার সিদ্ধান্ত। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেকে ভ্রান্ত ধারণা পোষণ করে এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও ভুল ধারণা তৈরি করে। তাই জন্মহার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আধুনিক চিকিৎসা গর্ভনিরোধক ব্যবহার এখনও কিন্তু কম। আর কি আছে? দরিদ্রতা। যে সমাজবিজ্ঞানী ক্যাস্ট্রো এর মতে উচ্চ প্রজননের অনুঘটক রূপে দারিদ্রতা ক্রিয়াশীল। উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিতে জনাধিক্যের অন্যতম কারণ দারিদ্রতা, দরিদ্র অশিক্ষিত পরিবারগুলির অজ্ঞতা ও ভুল ধারণায় অধিক সন্তানের জন্ম দেয়। তাদের আশা পরিবারে অধিক লোক সংখ্যা অধিক পরিবারে উপার্জনের ব্যবস্থা করে, যার ফলে পারিবারিক আয় বৃদ্ধি পায়। সাত নম্বরে সরকারি নীতির অভাব। বলছে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিতে অধিক জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোনোরূপ কঠোর সরকারি নীতি গ্রহণ করা হয়নি, যার ফলে তোমার নিয়ন্ত্রণে মানুষের সদিচ্ছার অভাব লক্ষ্য করা যায়। আর অন্যান্য কারণের মধ্যে আছে স্ত্রী শিক্ষার অভাব, বহুবিবাহ, ধর্মীয় অনুশাসন, সামাজিক রীতিনীতির কারণে কিন্তু জনাকীর্ণতা লক্ষ্য করা যায়। এরপরে দেখো আছে জনাকীর্ণতার প্রভাব বা ফলাফলগুলি লেখো। তাহলে জনাকীর্ণতার প্রভাব বা ফলাফলগুলি কী কী দেখো? দুটো, একটা হচ্ছে তোমার অনুকূল প্রভাব, একটা হচ্ছে প্রতিকূল প্রভাব, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ। তাহলে পজিটিভটা কি, অনুকূলটা কি? বলছে জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রমিক এবং শ্রমিক যোগান বৃদ্ধি পায়, ফলে সম্পদের আহরণ এবং উৎপাদন বর্ধিত হয়। 2 হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেলে বাজারের আয়তন বর্ধিত হয়। 3 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে দেশের মূলধনের ভাণ্ডার কিন্তু বৃদ্ধি পায়। তাহলে এইগুলো হচ্ছে তোমার পজিটিভ কারণ। অন্যদিকে প্রতিকূল প্রভাব বা নেগেটিভ কারণ কি আছে? এক নম্বর হচ্ছে সম্পদের উৎপাদনের তুলনায় জনসংখ্যা বেশি হয় বলে মাথাপিছু উৎপাদনের হার কম হয়। 2 হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা দেশের সর্বাঙ্গীন মঙ্গল সাধনে বা উন্নয়নে বাধা সৃষ্টি করে। 3 হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা বেকারত্বের সমস্যাকে প্রকট করে তোলে। 4 হচ্ছে দেশের জনাকীর্ণতা দেখা দিলে কৃষিজমির জোতগুলি ছোট ছোট হয়ে পড়ে। 5 হচ্ছে অল্প পরিমাণ জমিতে অধিক ফলন উৎপাদনের জন্য রাসায়নিক সার অতিরিক্ত পরিমাণে দেওয়ায় জমি বন্ধ হয়ে পড়ে। তারপরে দেখো 6 নম্বর হচ্ছে দেশের মানুষেরা অপুষ্টি এবং অনাহারে ভোগে। 7 হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভৌমজলের অপব্যবহার বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ভৌম জলস্তর হ্রাস পাচ্ছে। এরূপ প্রভাবস্বরূপ ভবিষ্যতে পানীয় জলের সংকট প্রকটতর হয়ে উঠবে। 8 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে খাদ্যের চাহিদা মেটানোর জন্য বনভূমি ধ্বংস করে কৃষিজ জমির পরিমাণ বাড়ানো হচ্ছে, ফলস্বরূপ বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে তোমার জনাকীর্ণতার প্রভাব। এরপর দেখো আছে জনাকীর্ণতার সমস্যাগুলি কী কী এবং জনাকীর্ণতা দূরীকরণের উপায়গুলি কী কী। তাহলে সমস্যা দেখো কী কী আছে। জনাকীর্ণতার প্রথম সমস্যা সেটা হচ্ছে তোমার জাতীয় আয়ে বাধা। জাতীয় আয়ে কীভাবে বাধা পাচ্ছে? হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেলে জাতীয় আয় এবং অর্থনৈতিক উন্নয়নের হার মন্থর হয়ে যায়। অনুৎপাদক জনসংখ্যা অর্থাৎ শিশু এবং কিশোরের সংখ্যা অধিক হয়ে গেলে এক বিপুল জনসংখ্যা উৎপাদনমূলক কাজে অংশ নিতে পারে না, ফলে মোট উৎপাদনের হার
জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষায় হ্রাস পায় এবং জাতীয় আয়ে বাধার সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে খাদ্য সমস্যা। খাদ্য সমস্যাটা কীরকম হয়, মানে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে চাহিদা অনুসারে সর্বত্র খাদ্যের যোগান দেওয়া সম্ভব না হওয়ায় বর্ধিত জনসংখ্যা খাদ্যাভাব, অনাহার এবং অপুষ্টির শিকার হয়। তারপর দেখো কৃষি জমির হ্রাস। জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমির ঘরবাড়ি এবং নানা ধরনের শিল্প কারখানা স্থাপনের ফলে কৃষি জমির পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। 4 নম্বর হচ্ছে অনুৎপাদনশীল জনসংখ্যা বৃদ্ধি। বলছে অনুৎপাদনশীল জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে, যা ভারতের অর্থনীতিতে বিরাট সমস্যার সৃষ্টি করে। তারপরে দেখা যাচ্ছে বেকারত্ব বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির পরে কর্মসংস্থানের উপরে কিন্তু ক্রমশ চাপের সৃষ্টি হয় এবং বেকারত্ব বৃদ্ধি পায়। 6 হচ্ছে পরিবেশ দূষণ। জনসংখ্যা বৃদ্ধির ফলে অনিয়মিতভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার বৃদ্ধি পাওয়ায় জল, মাটি, বায়ু এবং পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়াও দেখো জনসংখ্যার অতি বৃদ্ধির ফলে যেসব সমস্যাগুলি সৃষ্টি হয় সেগুলি হচ্ছে তোমার পানীয় জলের সমস্যা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, বাসস্থানজনিত সমস্যা, ভূমির ওপরে চাপ সৃষ্টি, মুদ্রাস্ফীতি বৃদ্ধি। 6 হচ্ছে অপরাধমূলক কার্যাবলী বৃদ্ধি। 7 হচ্ছে সামাজিক সুরক্ষা হ্রাস। 8 হচ্ছে উন্নয়নের গতির মন্থরতা। 9 হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যের বিঘ্ন। আর 10 হচ্ছে মাথা পিছু আয় হ্রাস। তাহলে এই হচ্ছে তোমার জনাকীর্ণতার সমস্যা। এবার দেখো এগুলোকে দূরীকরণের উপায়গুলি কী কী হয়। প্রথম হচ্ছে গুণগত পদ্ধতি, মানে কীভাবে জনাকীর্ণতা মানে ওভার পপুলেশনটাকে নিয়ন্ত্রণ করা যায় বা দূর করা যায়। প্রথমে গুণগত পদ্ধতি বলছে কি, জনসংখ্যার পুনর্বন্টন, অর্থাৎ অতিরিক্ত জনাকীর্ণ অঞ্চলগুলি থেকে জনবিরল ছোট শহর বা নগরাঞ্চলে জনসংখ্যার স্থানান্তর ঘটিয়ে জনবন্টনের সমতা আনার চেষ্টা করতে হবে। 2 হচ্ছে আন্তর্জাতিক প্রচলন। এখানে কী হচ্ছে, উদ্বৃত্ত জনসংখ্যা বা অতিরিক্ত শ্রমকে জনাকীর্ণ অঞ্চল থেকে জনস্বল্প অঞ্চলের দিকে স্থানান্তরিত করতে হবে। ভূমির বন্টন। 3 নম্বর হচ্ছে ভূমির বন্টন। বলছে জমিদারদের উদ্বৃত্ত জমি ভূমিহীন এবং প্রান্তিক চাষিদের মধ্যে পুনর্বন্টন করতে হবে, যাতে বেকারত্ব হ্রাস পায় এবং জমির ওপরে জনসংখ্যার চাপ কমে। আর পরিমাণগত পদ্ধতি কি আছে, দেখো পরিমাণগত পদ্ধতির মধ্যে জনাকীর্ণতা দূরীকরণের প্রধান উপায় হলো জন্ম নিয়ন্ত্রণ। হ্যাঁ, যার ফলে 1 নম্বর হচ্ছে সর্বশিক্ষার প্রসার, পরিবার পরিকল্পনা প্রণয়ন, জন্ম নিয়ন্ত্রণ, বিশেষ সচেতনতার প্রসার, বহু বিবাহ এবং বাল্যবিবাহ রোধ, নারীদের বিবাহের বয়সসীমা বৃদ্ধি ইত্যাদি উপায়ে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। 2 হচ্ছে সরকারি, বেসরকারি এবং নানা স্বেচ্ছাসেবী সংস্থা বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করে এবং সচেতনতা বৃদ্ধি করে। 3 হচ্ছে তোমার জন্ম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থাদি বিনামূল্যে সরবরাহ করে। তাহলে এই গেল তোমার দূরীকরণের উপায়। এরপরে দেখো যেটা আছে সমস্যাগুলি দূরীকরণের উপায়। এরপর দেখো আছে জনস্বল্পতা, কাম্য জনসংখ্যা এবং জনাকীর্ণতার তুলনা করো বা পার্থক্য করো। অর্থাৎ আমরা যে 3টে জিনিস নিয়ে আলোচনা করছি, কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা এবং জনাকীর্ণতা, এই 3টেকে কিন্তু একসঙ্গে যদি আমরা তুলনা করে থাকি তাহলে ধরো কোনটার যদি পার্থক্য আসে তখন কিন্তু তোমাদের লিখতে সুবিধা হবে। তাহলে দেখো এই 3টের মধ্যে তুলনা কি আছে। জনস্বল্পতা, আন্ডার পপুলেশন। এখানে কি বলছে, যখন কোনো দেশের প্রাপ্ত সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ কম হয়, অর্থাৎ সম্পদ সৃষ্টির পক্ষে আদর্শ হয়, তখন তাকে জনস্বল্পতা বলা হয়। কাম্য জনসংখ্যা বলছে যে কাম্য জনসংখ্যা হলো কোনো দেশের সম্পদের পরিমাণের উপর ভিত্তি করে গড়ে ওঠা আদর্শ জনসংখ্যা। আর উদ্বৃত্ত জনসংখ্যা, ওভার পপুলেশন কোনটাকে বলছে, যখন কোনো একটি দেশ বা অঞ্চলে প্রাপ্ত মোট সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট অঞ্চলের ধারণ ক্ষমতা থেকে মানুষের সংখ্যা বেশি হলে তাকে উদ্বৃত্ত জনসংখ্যা বলে। জনস্বল্পতার সম্পদের ব্যবহার খুব কম হয়। কাম্য জনসংখ্যায় সম্পদের সুস্থায়ী ব্যবহার সম্ভব হয়, আর উদ্বৃত্ত জনসংখ্যাতে কিন্তু সম্পদের অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের অবক্ষয় ঘটে থাকে। জনস্বল্পতাতে শ্রমিকের অভাব থাকায় সম্পদ সৃষ্টির হার খুবই কম। কাম্য জনসংখ্যায় সম্পদ সৃষ্টির হার সর্বোচ্চ এবং উদ্বৃত্ত জনসংখ্যায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে সম্পদ সৃষ্টির হার নিম্নমুখী হয়। জনস্বল্পতার উন্নত দেশে জীবনযাত্রার মান উন্নত এবং অনুন্নত দেশে জীবনযাত্রার মান খুব নিম্নমানের হয়। আর কাম্য জনসংখ্যায় বলছে জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, আর উদ্বৃত্ত জনসংখ্যাতে কিন্তু মাথাপিছু আয় কম হওয়ায় জীবনযাত্রার মান নিম্নমুখী হয়। জনস্বল্পতাতে উন্নত এবং অনুন্নত উভয় প্রকার দেশেই লক্ষ্য করা যায়। হ্যাঁ, কাম্য জনসংখ্যা মূলত উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির এই পর্যায়ে লক্ষ্য করা যায়, আর উদ্বৃত্ত জনসংখ্যাতে প্রধানত তৃতীয় বিশ্বের কৃষি নির্ভর অর্থনীতির দেশগুলোতে কিন্তু উদ্বৃত্ত জনসংখ্যা লক্ষ্য করা যায়। যেমন ধর আমাদের ভারতে এই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, ভারত, চায়না, এইগুলোতে। এবার দেখো বলেছে টিকা লেখো জনবিস্ফোরণ। তাহলে দেখো কিছু কিছু শব্দ আমাদেরকে যেগুলো টিকা আকারে আমাদের জানতে হবে,
হবে, যেগুলো ডেফিনেশান তোমার ছোটো ভাবে আসতে পারে সেগুলো। প্রথমে বলছে জনবিস্ফোরণ। তাহলে জনবিস্ফোরণ কোনটাকে বলছে? বলছে অতি অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যার বৃদ্ধির হার উচ্চ বা অস্বাভাবিক হলে বা বার্ষিক বৃদ্ধির হার 2% অতিক্রম করলে তখন সেই অবস্থাকে জনবিস্ফোরণ বলা হয়। ভারতে স্বাধীনতা লাভের পর 1951 থেকে 81 সাল পর্যন্ত সময়কালকে জনবিস্ফোরণের সময়কাল বলা হয়। এর কারণ কি? উচ্চ জন্মহার, নিম্ন মৃত্যুহার, অনুপ্রবেশ, শিক্ষার অভাব, দারিদ্রতা, বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্মীয় অনুশাসন, সরকারি পদক্ষেপের অভাব এবং চিকিৎসার উন্নতি। প্রভাব কি? জনবিস্ফোরণের ফলে দেশের ভূমির উপরে জনসংখ্যা চাপ সৃষ্টি হয়। কৃষি প্রধান উন্নত দেশে কৃষি এবং কুটির শিল্পে ছদ্ম বেকারত্ব বাড়ে। 3 নম্বর হচ্ছে তোমার শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি পায়। অনুন্নত দেশে খাদ্য সংকটের সৃষ্টি হয়। অনুন্নত দেশে দুর্ভিক্ষ ডেকে আনে। অনুন্নত দেশে বৃহৎ আকারে অপুষ্টির জন্য মানুষ মৃত্যুর সম্মুখীন হয়ে থাকে। এবার দেখো অগ্রগামী জনসংখ্যা কোনটাকে বলছে? অগ্রগামী জনসংখ্যা হচ্ছে জনসংখ্যার জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি হওয়ার ফলে পৃথিবীর যে সকল দেশের জনসংখ্যা পিরামিডের ভূমি প্রশস্ত এবং শীর্ষভাগ তীক্ষ্ণ সংকীর্ণ প্রকৃতির হয়, সেই পিরামিড বিশিষ্ট দেশসমূহের জনসংখ্যাকে অগ্রগামী জনসংখ্যা বলা হয়। অর্থাৎ তোমার পিরামিডের মতো আকৃতি যখন হবে তখন সেটাকে বলছে অগ্রগামী জনসংখ্যা। পশ্চাৎগামী জনসংখ্যা কোনটাকে বলছে? বলছে যে সকল দেশে মানুষের জন্মহার এবং মৃত্যুহার উভয়ই কম, সেই সকল দেশের জনসংখ্যা পিরামিডের ভূমি এবং মস্তক উভয়ই তোমার কম প্রশস্ত হয়। অর্থাৎ তোমার অনেকটা প্যারালালের মতো হয়ে যাবে এরকম, ঠিক আছে? তখন সেটাকে বলছে পশ্চাৎগামী জনসংখ্যা। বৈশিষ্ট্য কী আছে? বলছে এই জনসংখ্যায় 15 বছর বা তার কম বয়সী শিশু কিশোরের সংখ্যা কম হয়। 2 জন্মহার অপেক্ষা মৃত্যুহার যথেষ্ট বেশি হওয়ায় মস্তক অপেক্ষাকৃত কম প্রশস্ত হয়, ঠিক আছে? এবার দেখো আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে নির্ভরশীল জনসংখ্যা। নির্ভরশীল জনসংখ্যা কোনটাকে বলছে? বলছে কোনো নির্দিষ্ট অঞ্চলের মোট জনসংখ্যার মধ্যে শিশু কিশোর বা কিশোরী 15 বছরের নিচে এবং বৃদ্ধ বা বৃদ্ধার 65 বছরের ঊর্ধ্বে সংখ্যা উৎপাদনশীল মানে 15 থেকে 65 বছর বয়সের মধ্যে জনসংখ্যার উপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়। তার কারণ কি বলতো? এই 15 থেকে 65 বছরের মধ্যে কিন্তু যে সমস্ত জনসংখ্যা থাকে তারা কিন্তু উৎপাদন বা ইকোনমিক্যালি তারা মানে ইনকাম করতে পারে। এই জনসংখ্যাকে নির্ভরশীল জনসংখ্যা, মানে এইগুলো বাদ দিয়ে যে জনসংখ্যাটা থাকছে, মানে 15 থেকে 65-র মধ্যে যে জনসংখ্যাটা আছে তার উপরে নির্ভর করছে বাকি জনসংখ্যাটা। অতএব সেই জনসংখ্যাগুলিকে যেটা 15 থেকে 65-র বাইরে আছে তাকে তোমার বলছে নির্ভরশীল জনসংখ্যা বা ডিপেন্ডেন্সি পপুলেশন। প্রভাব কি? নির্ভরশীল জনসংখ্যা বেশি হলে দেশের অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয়। পাকিস্তান নির্ভরশীল জনসংখ্যা কম হলে এবং উৎপাদনশীল জনসংখ্যা বেশি হলে দেশের অর্থনৈতিক উন্নতি হয়। 3 নম্বর হচ্ছে এই জনসংখ্যা বেশি হলে পিরামিডের ভূমি এবং মস্তক প্রশস্ত হয়। আর 4 হচ্ছে কি নির্ভরশীল জনসংখ্যা কম হলে পিরামিডের মধ্যভাগ খোলা হয় কিন্তু ভূমি এবং মস্তক কম প্রশস্ত হয়। এরপর দেখো বেবি বুম জিনিসটা কি? বেবি বুম বলছে একটি সুনির্দিষ্ট সময়ব্যাপী কোনো নির্দিষ্ট অঞ্চলে শিশু জন্মের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়াকে বেবি বুম বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের শিশু জন্মের হার অধিক হয়, তবে বর্তমানে এটি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে প্রযোজ্য। বেবি বুমের পরবর্তীকালে আমেরিকাতে রেকর্ড হারে জন্মহার হ্রাস পায়। এই ঘটনাকে বেবি বাস্ট বলা হয়, ঠিক আছে? আরেকটা দেখো যেটা আছে সেটা হচ্ছে উন্নত দেশের পিরামিড, বা বয়সসংখ্যা পিরামিড বা জনসংখ্যা পিরামিড। এটা অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। তো কী হচ্ছে এটার আকৃতি কী হবে? উত্তল আকৃতি পিরামিড। বলছে নিয়ন্ত্রিত জন্মহার এবং কম মৃত্যুহারের জন্য কর্মক্ষম এবং প্রৌঢ় জনসংখ্যা বৃদ্ধির কারণে ইংল্যান্ড, নেদারল্যান্ড ইত্যাদি পশ্চিম ইউরোপীয় দেশগুলিতে উত্তল আকৃতির জনসংখ্যা পিরামিড লক্ষ্য করা যায়। ব্যারেল আকৃতির পিরামিড বলছে জন্ম এবং মৃত্যুহার বহু বছর ধরে অপরিবর্তিত থাকায় এবং যুবক এবং শ্রমজীবী জনসংখ্যার পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি উন্নত দেশগুলিতে ব্যারেল আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায়। আর ন্যাসপাতি আকৃতির পিরামিড এটাও তোমার উন্নত দেশে দেখতে পাওয়া যায়। বলছে মৃত্যুহারের তুলনায় জন্মহার কমে আসায় এবং উপার্জনশীল জনসংখ্যার পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় জাপান, সুইডেন প্রভৃতি উন্নত দেশগুলিতে নাসপাতি আকৃতির জনসংখ্যা পিরামিড লক্ষ্য করা যায়। আর কি ঘণ্টা আকৃতির পিরামিড বলছে যে দীর্ঘদিন অতি অল্প জন্মহার অবস্থা চলতে চলতে যদি হঠাৎ করে কিছুটা জন্মহার বৃদ্ধি পায় এবং তা অন্তত 1 দশক ধরে ধীরে ধীরে গতিতে বাড়তে থাকে তখন ঘণ্টা আকৃতির জনসংখ্যা পিরামিড লক্ষ্য করা যায়। সুইডেনের পিরামিড হচ্ছে তোমার ঘণ্টা আকৃতির। তাহলে এই গেল তোমার কতগুলো প্রশ্ন। এবার দেখো আছে এখানে অগ্রগামী এবং পশ্চাৎগামী জনসংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করলাম। স্থির জনসংখ্যা এবং স্থিতিশীল জনসংখ্যা।
এগুলো সম্পর্কে আলোচনা করুন। তাহলে দেখো মোটামুটি এই প্রশ্নগুলো করলেই তোমার এই জনসংখ্যা বৃদ্ধির যে তিনটে ধারণা আছে, জনসংখ্যার সঙ্গে বৃদ্ধির সঙ্গে সম্পদের সম্পর্কের এই তিনটে ধারণা প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারবে। তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।